আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবারই খুব চেনা। রাতারাতি বড়লোক হওয়ার যে অদ্ভুত এক মরীচিকা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, আজ সেই রহস্যের জটটাই খোলা হবে। কোনো রকম পরিশ্রম ছাড়াই জাদুকরী উপায়ে টাকা বহুগুণ করার যে প্রচলিত মোহ সমাজে ছড়িয়ে আছে, চলুন তথ্য আর যুক্তির সাহায্যে সেই মোহটা ভাঙার চেষ্টা করা যাক। শুরুতেই একটা বাস্তব ঘটনার কথা ভাবুন। একটা গ্রামে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া। কারণ কি? স্ত্রী তাদের ৩ বছর বয়সী পালিত একটা গরু বিক্রি করে দিয়েছেন। কেন? কারণ ইভ্যালি নামের একটি কমার্স সাইট থেকে 4টা মোটরসাইকেল কেনা হবে। ধারণা ছিল কিছুদিন পর ডেলিভারি পেলে সেগুলো বিক্রি করে কোনো কষ্ট ছাড়াই 5 গুণ লাভ হবে। কোনো কাজ না করেই টাকা বহুগুণ করার এই যে ভয়ঙ্কর ফাঁদ, সেটা কতটা অবিশ্বাস্য হতে পারে, এই ঘটনাটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রশ্ন আসতেই পারে, সাধারণ মানুষ কেন এত অদ্ভুত আর অযৌক্তিক আর্থিক সিদ্ধান্ত নেয়? চ্যাম্পো ক্যাশ, এমটিএফির মতো কোম্পানি কিংবা চাঁদে জমি কেনার মতো অদ্ভুত সব স্কিম যুগের পর যুগ ধরে মানুষকে ফাঁদে ফেলছে। মানে সিরিয়াসলি, চাঁদে জমি, চাঁদে নাকি রেয়ার আর্থ মিনারেল পাওয়া যাবে, এই আশায় মানুষ সেখানেও টাকা ঢালছে। কিভাবে মানুষ এই অবাস্তব প্রলোভনে পা দেয় এবং গ্রামের পর গ্রাম সর্বশান্ত হয়ে যায়, এই বিষয়টি কিন্তু আমাদের গভীরভাবে ভাবায়। চলুন এই জাদুর পেছনের আসল অঙ্কটা একটু মিলিয়ে দেখি। মুনাফার বাস্তব হিসাবটা আসলে কি? সবচেয়ে পরিচিত ফাঁদ কোনটা জানেন? নিশ্চিত 20% লাভের প্রতিশ্রুতি। এই সংখ্যাটির পেছনের অঙ্কটা একটু চিন্তা করে দেখুন। কেউ যদি বিনিয়োগকারীকে 20% লভ্যাংশ হিসাবে ফেরত দেয়, তবে তাকে নিজের ব্যবসার খরচ, পরিশ্রম ও অন্যান্য লাভ মিলিয়ে অন্তত 40 থেকে 50% বা তারও বেশি মুনাফা করতে হবে। কারণ কেউ তো আর নিজের পকেটে টাকা দিয়ে চ্যারিটি করছে না, তাই না? এত বিশাল মুনাফা কি কোনো ম্যাজিক ছাড়া নিয়মিতভাবে করা সম্ভব? একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু আসল চিত্রটা বোঝা যায়। ফেসবুক, অ্যাপল, অ্যামাজন বা গুগলের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর লাভের হারের দিকে তাকালেই বোঝা যায় নিয়মিত 60% মুনাফা করাটা কতটা অবাস্তব। বিশ্বের সেরা কোম্পানিগুলো যা পারে না, পারার একজন সাধারণ মানুষ সে জাদুকরী ব্যবসার কথা বলে কিভাবে এই গ্যারান্টি দেয়? এই সিম্পল প্রশ্নটা কি একবার আমাদের মাথায় আসা উচিত না? এবার আসি রিয়েল এস্টেট বা আবাসন খাতের দিকে। এখানেও কিন্তু মোহের কোনো অভাব নেই। এই ডেটাটা শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন। 28 বছর। জাস্ট ভাবুন, 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনা হলো। সেটি যদি মাসে 30,000 টাকায় ভাড়া দেওয়া হয়, তবে শুধু আসল টাকাটা তুলতেই 333 মাস বা প্রায় 28 বছর সময় লেগে যাবে। আর এই 28 বছর ধরে একটা ফ্ল্যাটের কি কোনো অবচয় হবে না? দেয়াল নষ্ট হবে না বা মেরামত লাগবে না? এমনটা হয়তো অসম্ভব। তাই নিজের থাকার জায়গা না হলে শুধুমাত্র ভাড়ার আশায় ফ্ল্যাট কেনাটা বিনিয়োগ হিসেবে মোটেও কোনো ভালো সিদ্ধান্ত নয়। আর ওই যে কয়েকজন মিলে টাকা জমিয়ে জমি কেনার ব্যাপারটা, এর পরিণতিও বেশিরভাগ সময়ে বেশ ভয়াবহ হয়। টাকা জমিয়ে জমি কেনা হলো, আর এর পরেই শুরু হয় 20 বছর ধরে আইনি লড়াই। ধানমন্ডিতে ঠিক এমন একটি বাস্তব ঘটনা ঘটেছিল। 5 জন বিনিয়োগকারীর ঝামেলার কারণে জমির ওপর আর ভবন ওঠেনি। মামলা মোকদ্দমার কারণে ভবন নির্মাণের বদলে এলাকার ছেলেপেলেরা সেখানে যুগের পর যুগ ধরে শুধু ক্রিকেটই খেলে গেছে। কি অদ্ভুত, তাই না? আমাদের পরের বিষয়টা হলো ক্রাউড ফান্ডিং আর ব্যাংকিং খাতের স্ক্যাম। খুব চেনা একটা প্রলোভন হলো মাত্র 25,000 টাকা দিলে কক্সবাজারে 5 তারা হোটেলের মালিক হওয়া যাবে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, 12 বছর পর কক্সবাজারের ব্যবসার অবস্থা কি হবে? তখন ল্যান্ডস্কেপ কেমন থাকবে? সেটা কি আগে থেকেই জানা সম্ভব? এত নিশ্চিত লাভের ব্যবসা হলে অপরিচিত মানুষের কাছ থেকে কেন অল্প অল্প করে টাকা তুলতে হবে? বাস্তবে এই ধরনের প্রতিশ্রুতি পুরোপুরি ভিত্তিহীন। ব্যাংকের ক্ষেত্রেও ঠিক এই জিনিসটাই ঘটে। যখন কিছু নির্দিষ্ট ব্যাংক 13% পর্যন্ত অস্বাভাবিক উচ্চ সুদের লোভ দেখায়, তখন মানুষ তাদের জমানো ফিক্সড ডিপোজিট ভেঙে সেখানে টাকা রাখে। কিন্তু অতিরিক্ত লাভের আশায় জমা করা সেই বিপুল অর্থ বিভিন্ন ভুয়া বা শেল কোম্পানির নামে ঋণ হিসেবে সরিয়ে নেওয়া হয়। আর দিন শেষে সাধারণ মানুষের কষ্টার্জিত পুঁজি হাওয়ায় মিলিয়ে যায়। শুধুমাত্র লোভে পড়ে অন্ধভাবে বিনিয়োগ করার কারণেই এমনটা ঘটে। এবার প্রযুক্তি খাতের একটা বড় ভ্রান্তি নিয়ে কথা বলা যাক। স্টার্টআপের দুনিয়াটা আসলে কেমন? স্টার্টআপের জগতে বার্ন রেট বলে একটা টার্ম খুব প্রচলিত। উবার বা চ্যাট জিপিটির মতো কোম্পানিগুলো শুরুর দিকে গ্রাহক টানতে প্রচুর টাকা লোকসান করে। চ্যাট জিপিটিতে আমরা যে সার্ভিসের জন্য $20 দিই, তার পেছনে হয়তো কোম্পানির খরচ হয় $30 বা $50। তাদের লক্ষ্য থাকে মানুষ একবার অভ্যস্ত হয়ে গেলে দীর্ঘমেয়াদে তারা ব্র্যান্ডের প্রতি অনুগত থাকবে। কিন্তু এই মডেলটা কি সব জায়গায় কাজ করবে? একেবারেই না। পশ্চিমা বিশ্বে মানুষ অভ্যাসের বশে খরচ করতে রাজি থাকে, কিন্তু আমাদের স্থানীয় বাজার চরমভাবে মূল্য সংবেদনশীল। চালের দামে মাত্র 1 টাকা ছাড় পেলেই আমরা সাথে সাথে অন্য দোকানে চলে যাই। এখানে ব্র্যান্ড লয়্যালটির চেয়ে দামের প্রভাব অনেক বেশি। তাই বিদেশি স্টার্টআপ মডেল দেশীয় বাজারে অন্ধভাবে অনুকরণ করলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। আর ঠিক এই কারণে উত্তর আমেরিকার মতো উন্নত দেশগুলোতে অ্যাক্রেডিটেড ইনভেস্টর বা স্বীকৃত বিনিয়োগকারী আইন রয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হতে হয়, যাতে সাধারণ মানুষ ভুল জায়গায় টাকা ফেলে সর্বশান্ত না হয়। কিন্তু আমাদের এখানে এমন কোনো সুরক্ষা আইন না থাকায় যে কেউ এসে অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে মানুষের কষ্টার্জিত টাকা খুব সহজেই নিয়ে কেটে পড়তে পারে। তাহলে এত সব মরীচিকার ভিড়ে সঠিক বিনিয়োগের কৌশলটা আসলে কি? চলুন সেটাই এবার দেখা যাক। আমাদের কাছে প্রায়ই ছাগলের কাঁঠাল পাতা খাওয়ার মতো দারুণ সব রোম্যান্টিক বিনিয়োগ প্রস্তাব আসে। যেমন ধরুন, সবাই মিলে গ্রামের জমিতে টাকা বিনিয়োগ করলে শহরের বাচ্চারা গিয়ে ছুটির দিনে ছাগল মুরগির পেছনে দৌড়াতে পারবে। শুনতে খুব কাব্যিক মনে হলেও অন্যের হাতে টাকা দিয়ে এই ধরনের প্রজেক্ট করাটা বিশাল ঝুঁকির। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোর সম্পদ ভাগাভাগি নিয়ে পারিবারিক বা আইনি ক্যাচালে গিয়েই ব্যর্থতায় পর্যবসিত হয়। তাহলে আসল বিনিয়োগ কোথায় হওয়া উচিত? সবচেয়ে নিরাপদ ও কার্যকরী বিনিয়োগ হল নিজের শিক্ষায় ব্যয় করা। জাদুকরী কোনো স্কিমের পেছনে না ছুটে নতুন কোনো দক্ষতা বা স্কিল শেখা, বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নেওয়া অথবা নিজে কোনো ব্যবসা শুরু করা, এগুলোই হলো আত্মনির্ভরশীল হওয়ার সবচেয়ে খাঁটি পথ। শুয়ে শুয়ে অন্যের মাধ্যমে 1 লাখ টাকাকে 1,20,000 বানানোর স্বপ্ন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আর যদি স্টার্টআপ বা ঝুঁকিপূর্ণ কোনো ব্যবসাতেই বিনিয়োগ করতে হয় তবে এই সুবর্ণ নিয়মটি সবসময় মাথায় রাখা উচিত। কেবলমাত্র সেই পরিমাণ টাকায় বিনিয়োগ করুন যেটা কাল সকালে শতভাগ হারিয়ে গেলেও জীবনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ পরিসংখ্যান বলে বেশিরভাগ স্টার্টআপই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। তাই জীবনের অত্যন্ত জরুরি সঞ্চয় কখনো এ ধরনের খাতে ঢালা উচিত নয়। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন তো, কষ্টার্জিত পুঁজি কি সত্যিকার অর্থে ভবিষ্যৎ গড়ছে, নাকি কেবলই কোনো মরিচিকা বা ইল্লুশনকে অর্থায়ন করছে? অন্যের জাদুকরী গল্পের ফাঁদে পা না দিয়ে নিজের উপর বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়াটা এখন সময়ের দাবি। আশা করছি আজকের এই আলোচনাটি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের আরও সচেতন ও যৌক্তিক হতে সাহায্য করবে। আর্থিক সুরক্ষার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা আমাদের সবার জন্যই অত্যন্ত জরুরি।